নমস্কার। আজ আমাদের ক্লাসের বিষয় ভাষা উপভাষার সম্পর্ক এবং বাংলা উপভাষা। মূল বিষয়ে প্রবেশ করার আগে আমরা দেখে নিই যে এই মডিউল পড়ার উদ্দেশ্য এবং তাৎপর্য কী। উদ্দেশ্য সোজা কথায় ভাষা এবং উপভাষা সম্পর্কে জ্ঞানার্জন, আর এই ভাষা উপভাষার পারস্পরিক সম্পর্কে অবহিত হওয়া এবং বাংলা উপভাষার একটা প্রাথমিক পরিচিতি ঘটানো, সেটাই এই মডিউলের তাৎপর্য। কি আলোচনা করব আমরা আজকের ক্লাসে? না, ভাষা বলতে কি বুঝি, ভাষা সম্প্রদায় বা স্পিচ কমিউনিটি কাকে বলে, উপভাষা কি, ভাষা উপভাষার পারস্পরিক সম্পর্ক, সামাজিক উপভাষা, আঞ্চলিক উপভাষা বলতে আমরা কি বুঝি, এবং সবশেষে আমরা আসব বাংলা উপভাষায়। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমেই আমরা দেখে নিই যে ভাষা কাকে বলে। ভাষা হলো কতকগুলো অর্থবহ ধ্বনি সমষ্টির একটা বিধিবদ্ধ বা একটা নিয়মবহুল একটা রূপ, যার মাধ্যমে কি হয় না একটা বিশেষ সমাজের মানুষ নিজেদের মধ্যে কথোপকথন করে বা বলা যায় ভাব বিনিময় করে। এখন এই যে একটা জনসমষ্টি একই ধরনের ধ্বনি সমষ্টির একটা নিয়ম বা আদর্শগত রূপের মাধ্যমে নিজেদের মধ্যে এই যে ভাবের আদান প্রদান করেন, ভাষাবিজ্ঞানীরা একেই বলছেন ভাষা সম্প্রদায় বা স্পিচ কমিউনিটি। যদি আমরা সংজ্ঞার কথা বলি তাহলে দেখা যাচ্ছে যে ব্লুমফিল্ড বলছেন আ গ্রুপ অফ পিপল হু ইউজ দ্য সেম সিস্টেম অফ স্পিচ সিগন্যালস ইজ আ স্পিচ কমিউনিটি। ধরা যাক একটা ধ্বনি সমষ্টি যে আমরা বই পড়ি, এখানে যে নির্দিষ্ট ধ্বনি সমষ্টি দিয়ে একটা বিশেষ ভাব প্রকাশ করা হচ্ছে, সেই ধ্বনি সমষ্টিকে এইভাবে সাজিয়ে, অর্থাৎ প্রথমে আমরা কর্তা, তারপরে বই কর্ম এবং তারপরে পড়ি অর্থাৎ ক্রিয়াপদ, এইভাবে বিন্যস্ত করে শুধু বাঙালিরাই ব্যবহার করেন এবং এর মাধ্যমে যে ভাব বোঝাচ্ছে বা প্রকাশ পাচ্ছে সেটা শুধু বাঙালিরাই বুঝতে পারে। কাজেই কি বলা যেতে পারে না বাঙালিদের একটা ভাষা সম্প্রদায় বা স্পিচ কমিউনিটি বলা যায়। কিন্তু এই একই ভাব প্রকাশ করতে গেলে ইংরেজরা অন্য ধ্বনি সমষ্টি ব্যবহার করবেন, তারা বলবেন উই রিড বুক। তাহলে কি দাঁড়ালো না একই ধরনের ধ্বনি সমষ্টি দিয়ে সমস্ত প্রকার মানুষের ভাব প্রকাশ সম্ভব নয়, অর্থাৎ এক এক ধরনের ধ্বনি সমষ্টি এবং ধ্বনি সমাবেশ এক একটা জনগোষ্ঠীতে অভ্যস্ত। তাহলে এক একটা ভাষা আসলে এক একটা জনগোষ্ঠীর নিজস্ব প্রকাশ মাধ্যম। এক ভাষাগোষ্ঠী যে ভাষা দিয়ে নিজেদের মনের ভাব প্রকাশ করেন, আরেক ভাষাগোষ্ঠী অন্য ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করছেন। ফলে এই যে এক একটা বিশিষ্ট ধ্বনি সমষ্টি যার মাধ্যমে একটা বিশেষ ভাষা সম্প্রদায় নিজেদের মনের ভাব প্রকাশ করছেন, সেটাকেই বলা হচ্ছে স্পিচ কমিউনিটি। কিন্তু খেয়াল করলে দেখা যাবে এই যে স্পিচ কমিউনিটি বা এক একটা ভাষা সম্প্রদায় যে ভাষার মাধ্যমে ভাব বিনিময় করছে, সেই ভাষার রূপ কি সব জায়গায় এক? না, সেই ভাষার রূপও কিন্তু সব জায়গায় একরকম নয়। যেমন ধরা যাক আমাদের পূর্ব বাংলা বা এখন আমরা যেটাকে বলি বাংলাদেশ আর আমাদের পশ্চিম বাংলা, এই উভয় জায়গাতেই বাংলা ভাষা প্রচলিত। কিন্তু খেয়াল করলে দেখা যাবে যে পূর্ব এবং পশ্চিম বাংলার উচ্চারণ বা ভাষারীতি পুরোপুরি একরকম নয়। ফলে এই যে একই ভাষার মধ্যে আঞ্চলিক পার্থক্য ঘটে যাচ্ছে, সেটাকেই আমরা বলছি উপভাষা। উপভাষার সংজ্ঞা দিতে গিয়ে তাই বলা হচ্ছে a specific form of a given language spoken in a certain locality or geographic area showing sufficient differences from the standard or literary form of that language as to pronunciation, grammatical construction, and idiomatic usage of words to be considered distinct entity yet not sufficiently distinct from other dialects of the language to be regarded as a different language. এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো যে উপভাষা হলো একটা ভাষার অন্তর্গত এমন একটা বিশেষ রূপ যেটা এক একটা বিশেষ অঞ্চলেই পাওয়া যায় বা বিশেষ অঞ্চলে প্রচলিত,
যার সঙ্গে যেটাকে আমরা বলি আদর্শ ভাষা বা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ বা সাহিত্যিক ভাষা, অর্থাৎ যে ভাষায় সাহিত্য লেখা হয়, অর্থাৎ কিনা লিটারারি ল্যাঙ্গুয়েজের বিশিষ্ট ভাষাতাত্ত্বিক পার্থক্য আছে। হতে পারে সেই পার্থক্য ধ্বনিগত, হতে পারে রূপগত, আবার হতে পারে অন্বয়গত। এখন মাথায় রাখতে হবে এই যে পার্থক্যের কথা বললাম, এই পার্থক্য এতটাই সুস্পষ্ট যে ওইসব বিশেষ বিশেষ অঞ্চলের রূপগুলো যে আলাদা বা স্বতন্ত্র সেটা বোঝা যায়, কিন্তু সেই পার্থক্যটা আবার এত বেশি পরিমাণেও হয় না যাতে আঞ্চলিক রূপগুলোই এক একটা আলাদা বা পৃথক ভাষা হয়ে ওঠে। তাহলে এবার আমাদের জানতে হবে যে ভাষা এবং উপভাষার পার্থক্য কি। যেমন দেখো, এই যে ছবিতে বাঁদিকের ছেলেটি কি বলছে ডান দিকের ছেলেটি বুঝতেই পারছে না, অর্থাৎ দুজনের ভাষা আলাদা। এর ভাষা এ বুঝছে না বলেই সে অবাক হয়ে ভাবছে যে কি বলছে। কাজেই এখানে বুঝতে হবে এই যে আঞ্চলিক জায়গাটা এতটাই দূরে যে এর ভাষা ওর পক্ষে বোধগম্য হচ্ছে না। এখন এই যে ভাষা উপভাষার পার্থক্যের কথা বলছিলাম, কি এই পার্থক্য? এখানে দেখবে দুটি ছবি আছে, বাঁদিকেও একটি বই এবং ডান দিকে অনেকগুলি বই। কিন্তু আমরা যদি পরিভাষা বলি তাহলে বাঁদিকেরটাকে বলবো বই আর ডান দিকেরটা আমরা বলি পত্রিকা। দুটোই কিন্তু তাতে জানার বিষয় আছে, গ্রন্থ। কিন্তু বাঁদিকের প্রথমত সেটি আয়তনে অনেক বেশি মোটা এবং তার প্রচ্ছদ বুঝতেই পারছো এটা একটা হার্ড বাউন্ড বুক। আর ডান দিকেরটি হচ্ছে একেবারেই পাতলা অনেকগুলি ম্যাগাজিন। ফলে ভাষা উপভাষার পার্থক্য বলি বা সম্পর্ক যাই বলি, এটা কিন্তু পরস্পরের ওপর নির্ভরশীল। অর্থাৎ এই দুটোই হচ্ছে বই, তারা রূপত বই, দেখতে তাদের বইয়ের মতো, কিন্তু স্বরূপত আলাদা। ফলে এই ভাষা উপভাষার ব্যাপারটিও তাই, দুটো প্রায় একরকম কিন্তু সম্পূর্ণ এক নয়। এখন এই যে ভাষা উপভাষার যে পার্থক্য সেটা কিন্তু চূড়ান্ত নয়, আপেক্ষিক। অর্থাৎ বলা যেতে পারে সেটা শ্রেণীগত নয়, মাত্রাগত। আমরা একটু আগেই দেখলাম যে একই ভাষার মধ্যে যে আঞ্চলিক আলাদা আলাদা পৃথক বা বিভিন্ন রূপ, তাকেই আমরা বলছি উপভাষা। কিন্তু এই আঞ্চলিক পার্থক্য বেড়ে যখন একদম চরম সীমায় পৌঁছায় তখন কি হয় না, একটা ভাষা থেকে একাধিক অনেক ভাষার জন্ম হয়। অর্থাৎ আঞ্চলিক সেই রূপগুলোকে তখন আর একই ভাষার উপভাষা রূপে আমরা চিহ্নিত করতে পারছি না, যে কারণে আমরা আগের স্লাইডে দেখছিলাম যে বাঁদিকের ছেলেটি যা বলছে ডান দিকের ছেলেটি বুঝতে পারছে না। অর্থাৎ দুজনের ভাষা আলাদা, দুটো স্বতন্ত্র ভাষা, সেটা কিন্তু আর উপভাষা নয়। যেমন আমরা যদি উদাহরণ দেখি, বাংলা এবং অসমিয়া ভাষা প্রথমে একই ভাষার দুটো উপভাষা ছিল। পরে কি হয়, ক্রমে বাংলাদেশ এবং আসামের ভাষার আঞ্চলিক পার্থক্য বাড়তে বাড়তে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায় যখন বাংলা এবং আসামের ভাষার আঞ্চলিক রূপ দুটোকে আলাদা ভাষাতেই চিহ্নিত করা হয়। একটা হচ্ছে বাংলা ভাষা, একটা হচ্ছে অসমিয়া ভাষা। বাংলা ভাষার কোনো উপভাষা কিন্তু অসমিয়া নয়। তাহলে স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা আমাদের মনে আসে সেটা হলো যে একই ভাষার মধ্যে এই যে আঞ্চলিক রূপের পার্থক্য বলা হচ্ছে, সেটা কোন স্তর বা কোন সীমায় পৌঁছলে তাকে আর উপভাষা বলা যাবে না, তখন সেটা একটা স্বতন্ত্র ভাষা বা পৃথক ভাষার জন্ম দেবে, বা কোন স্তর অবধি থাকলে তাকে আমরা বলবো উপভাষা। কে ঠিক করবে এর মানদণ্ড? সত্যি কথা বলতে কি যে এর সুনির্দিষ্ট কোনো মানদণ্ড নেই। কোনো ভাষাতাত্ত্বিক বলছেন যে ভাষার আঞ্চলিক রূপগুলো যখন একটা বিশেষ জনগোষ্ঠীর ভাব প্রকাশের মাধ্যম হয়ে যায় তখন সেগুলোকে আর উপভাষা না বলেই ভাষার মর্যাদা দেওয়া উচিত। যেমন বাংলা এবং আসামের ভাষা দুটো আলাদা, কিন্তু যদি এই মানদণ্ড অনুসরণ করা যায় তাহলে আমাদের বলতে হয় যে পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশ আর আমাদের এই পশ্চিম বাংলা, তাদের উপভাষা দুটো আলাদা হওয়া উচিত। তাহলে পশ্চিম বাংলার ভাষা আলাদা হওয়া উচিত ছিল এবং বাংলাদেশের আরেকটা ভাষা হওয়া উচিত ছিল, কিন্তু তা হয়নি। অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিম বাংলার ভাষাকে আমরা দুটো স্বতন্ত্র ভাষা বলি না, দুটোই বাংলা ভাষা কিন্তু একই ভাষার দুটো উপভাষা। তাহলে আমাদের কি বলা উচিত? তাহলে বলা উচিত যে দুটো জনগোষ্ঠী যখন সংস্কৃতির দিক থেকে আলাদা হয়ে যায় তখন তাদের এই আঞ্চলিক ভাষাটা একটা স্বতন্ত্র ভাষার মর্যাদা পায়। যেমন আসাম এবং বাংলার জনগোষ্ঠী সংস্কৃতির দিক থেকে আলাদা, কিন্তু এই যে পূর্ব বাংলা বা বাংলাদেশ এবং পশ্চিম বাংলার জনগোষ্ঠী সংস্কৃতির দিক থেকে আলাদা নয়, তাদের একটাই সংস্কৃতি। সেটা কি না, সেটা হলো বাঙালি সংস্কৃতি। এখানে মনে রাখতে হবে যে সংস্কৃতির কথাটা বলছি, এই সাংস্কৃতিক পার্থক্যের ব্যাপারটাও কিন্তু
একমাত্রিক নয়, এটাও কিন্তু আপেক্ষিক। কারণ বাংলা এবং আসামের সংস্কৃতির মধ্যে কিছুটা মিল আছে, আবার অন্যদিকে পূর্ব বাংলা বা বাংলাদেশ এবং আমাদের এপার বাংলা অর্থাৎ পশ্চিম বাংলার সংস্কৃতিতেও কিছুটা পার্থক্য আছে। কাজেই এই ভাষা এবং উপভাষার পার্থক্য বা সম্পর্ক যাই বলি সেটা কিন্তু চূড়ান্ত নয়, সেটা হচ্ছে আপেক্ষিক। ফলে এই আপেক্ষিকতাকে যদি মাথায় রাখি তাহলে বলতে হয় যে একই ভাষাভাষী এলাকার মধ্যে বিবিধ অঞ্চলের ভাষার আঞ্চলিক রূপের মধ্যে যতদিন একটা পারস্পরিক বোধগম্যতা থাকে ততদিন ওই আঞ্চলিক রূপগুলোকে বলা যায় উপভাষা বা ডায়ালেক্ট। কিন্তু যখন এই পারস্পরিক বোধগম্যতার স্তর পার হয়ে যায়, অর্থাৎ এই আঞ্চলিক রূপগুলো আলাদা হতে হতে পারস্পরিক বোধগম্যতার সীমাটাই পেরিয়ে যায়, তখন সেখানে আর আঞ্চলিক বা যে উপভাষার কথা বলছি সেটা থাকে না, তখনই সেখানে একটা স্বতন্ত্র ভাষার জন্ম হয়। কিন্তু এরও উল্টো পিঠে একটা প্রশ্ন আছে যে এই মানদণ্ড যেটার কথা এক্ষুনি বলা হলো সেটা কি সব জায়গায় প্রযোজ্য? সেটা সব জায়গায় প্রযোজ্য নয়। তার কারণ ধরা যাক বাংলা ভাষারই দুটো উপভাষা, ধরা যাক কলকাতায় যারা কথা বলেন, পশ্চিম বাংলার কলকাতায়, সেটা হচ্ছে মূলত রাঢ়ী। আর এর সঙ্গে বাংলাদেশের চট্টগ্রামের এক বাঙালি, এরা যদি পারস্পরিক কথাবার্তা বলেন, তারা দেখা যায় একের কথা অন্য বুঝতে পারছে না। অর্থাৎ কলকাতার ভাষা এবং চট্টগ্রামের ভাষার মধ্যে পারস্পরিক বোধগম্যতা প্রায় নেই। তাই চট্টগ্রামের কোনো বাঙালি যদি অত্যন্ত দ্রুতগতিতে কথা বলে যায় তাহলে পশ্চিমবাংলার মানুষ যিনি ওই চট্টগ্রামের বাংলার সঙ্গে পরিচিত নন, তিনি কিন্তু বুঝতেই পারবেন না কি বলা হচ্ছে। ধরা যাক কলকাতার বাঙালি বলবেন যে তুমি সেখানে গেলে আমাদের সমস্যা হবে, কিন্তু এটাই চট্টগ্রামের একজন বাঙালি কি বলবেন, তিনি বলবেন তুই এড়ে যাইলি আর সমস্যা ওইবু। এইটা যদি অত্যন্ত দ্রুত বলা যায় আমাদের কানে প্রথমে আসবে তুই, এটা আমরা মানে বুঝতে পারছি, আর এটা মানে বুঝতে পারি না, এড়ে বুঝতে পারি না, ওইবু বুঝতে পারছি না, সমস্যাটা বোঝা যাচ্ছে। আর জাইলিটা আমরা কিছুটা বুঝতে পারছি, গেলে বা কিছু একটা। ফলে এই যে কলকাতা এবং চট্টগ্রামের বাংলা ভাষা যে আলাদা, তাহলে হওয়া উচিত ছিল দুটো একেবারে আলাদা ভাষা, তা হয়নি, দুটোই উপভাষার মধ্যে থেকেছে। আবার অন্যদিকে আদর্শ বাংলা বা স্ট্যান্ডার্ড বাংলা আর আদর্শ অসমিয়ার মধ্যে পারস্পরিক বোধগম্যতা অনেক বেশি, কিন্তু বাংলা আর অসমিয়া উপভাষা হয়ে থাকেনি, অসমিয়া একটা আলাদা ভাষা হয়েছে, বাংলা একটা আলাদা ভাষা হয়েছে। অন্যদিকে যেখানে পারস্পরিক বোধগম্যতা নেই, অর্থাৎ রাঢ়ী এবং চট্টগ্রামী, সে দুটো কিন্তু একই ভাষার দুটি উপভাষা হয়ে থেকেছে। ফলে এখানেই আসছে যে মানদণ্ডটা আমরা কখন, কোথায় এবং কিভাবে প্রয়োগ করব। ভাষা এবং উপভাষার দ্বিতীয় যে সম্পর্কটার কথা আমরা বলতে পারি সেটা হলো ভাষা সাধারণত একটা বৃহৎ অঞ্চলে, অনেকটা অঞ্চল জুড়ে প্রচলিত, কিন্তু উপভাষা ভাষার তুলনায় অপেক্ষাকৃত একটা ছোট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ। তৃতীয় কি বৈশিষ্ট্য আমরা দেখি না, ভাষার একটা সর্বজনীন আদর্শ রূপ থাকে যেটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড ফর্ম। সেখানে বিভিন্ন অঞ্চলের লোকেরা নিজের নিজের অঞ্চলে তারা ঘরোয়া কথায় নিজেদের ভাব প্রকাশ করে, যেটাকে আমরা বলি ইনফর্মাল ডিসকোর্স। সেখানে আঞ্চলিক উপভাষা ব্যবহার করে, কিন্তু যখনই সেটা লিখিত হয়, লেখার মাধ্যম হয়, অর্থাৎ সাহিত্য বলি, শিক্ষা বলি, আইন আদালত বলি, বক্তৃতা বা বেতার সংবাদপত্রে যে ধরনের ভাষা ব্যবহার করা হয়, সেখানে কিন্তু আঞ্চলিক উপভাষার কোনো স্থান নেই, সেখানে কিন্তু আদর্শ বা মান্য বা স্ট্যান্ডার্ড ভাষাই ব্যবহার করতে হয়। এবং সে কারণেই দেখা যায় যে একটা আদর্শ ভাষা বা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজের যে এলাকা, তার মধ্যে অনেকগুলো উপভাষা থাকতে পারে। তবে কি উপভাষায় কোনো সাহিত্য রচিত হতে পারে না? নিশ্চয়ই পারে। উপভাষায় সাধারণত লোকসাহিত্য রচিত হয়, কিন্তু শিষ্ট সাহিত্য সেটা সবসময় রচনা করা হয় আদর্শ, স্ট্যান্ডার্ড বা মান্য উপভাষায়। তবে শিষ্ট সাহিত্যে যদি আমরা দেখি যে উপভাষার ব্যবহার ঘটছে, যেটা সচরাচর ঘটে না, তাহলে আমাদের চিন্তা করতে হবে যে লেখক এটা কেন করছেন। না, করছেন তার কারণ তিনি নিশ্চিতভাবে সেই আঞ্চলিক লোকজীবন বা লোকসমাজ বা লোকসংস্কৃতি, তাকে তিনি জীবন্তভাবে প্রতিভাত করতে চাইছেন, সেই সমাজের একটা প্রতিফলন ঘটাতে চাইছেন তার সাহিত্যে। তাহলে আমরা এতক্ষণ দেখলাম যে ভাষা এবং উপভাষার মধ্যে পারস্পরিক সম্পর্কটা ঠিক কী এবং কোন মানদণ্ডে সেই সম্পর্কের বিচার করা উচিত। এরপর আমরা আসব উপভাষার বিবিধ অঞ্চল। দেখবে বাঁদিকে একটি মানচিত্র দেওয়া আছে যেখানে বলা আছে রিজিওনাল ডায়ালেক্টস অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ব্র্যাকেটে বাংলা।
এখানে এই যে বাংলার নানাবিধ উপভাষা সেটি কোন কোন অঞ্চলে প্রচলিত বিভিন্ন রঙের সাহায্যে সেটা প্রদর্শিত হয়েছে। এই যে উপভাষার কথা বলছি, যেটা হচ্ছে ভাষার যে আঞ্চলিক পার্থক্য, এই উপভাষার বিভিন্ন অঞ্চল আমরা দেখতে পাই। প্রথম হলো কেন্দ্রীয় অঞ্চল, দ্বিতীয় পুরানিদর্শন অঞ্চল, তৃতীয় সমরূপমূলীয় অঞ্চল, চতুর্থ সমক্রম বিন্যাস অঞ্চল, পঞ্চম সন্ধি অঞ্চল এবং ষষ্ঠ সংমিশ্রণ। তাহলে দেখে নেওয়া যাক এই যে অঞ্চলগুলোর কথা বললাম এগুলো আসলে কি, কাকে বলে এই অঞ্চল। প্রথমে আসা যাক কেন্দ্রীয় অঞ্চলে। কাকে বলে কেন্দ্রীয় অঞ্চল? না, দেখা যায় যখন উপভাষার নিরীক্ষা করা হয় তখন যে একটা অঞ্চলে নানা রকম উপভাষা প্রচলিত আছে, কিন্তু সেই প্রচলিত সমস্ত উপভাষার সামাজিক বা সাংস্কৃতিক মর্যাদাটা সমশ্রেণীর নয়, অর্থাৎ সবগুলোকে সমান চোখে দেখা হয় না। ফলে কি হয় না, অনেক সময় একটা অঞ্চলের উপভাষার যে সামাজিক বা সাংস্কৃতিক বা বলা যেতে পারে অর্থনৈতিক প্রভাব অন্যান্য অঞ্চলের ওপর বিস্তার করছে। ফলে সেদিক থেকে যদি বিচার করা যায় তাহলে বলতে পারি যে একটা অঞ্চলের উপভাষা যখন তার পাশের বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তার করে তখন যেখান থেকে সেই পরিবর্তনটা শুরু হচ্ছে সেই অঞ্চলকে বলা হয় কেন্দ্রীয় অঞ্চল বা উপভাষার ফোকাল এরিয়া। পুরানিদর্শন অঞ্চল কি? না, পুরানিদর্শন অঞ্চল হলো উপভাষার সেই অঞ্চল যে অঞ্চলে উপভাষাগত মর্যাদা পাওয়া যায়নি এবং সেই উপভাষাগত মর্যাদার অভাবের জন্য সেই অঞ্চলের একটা ভৌগোলিক বা সাংস্কৃতিক বিচ্ছিন্নতা লক্ষ্য করা যায়, অর্থাৎ সেটা মূল স্রোতের সঙ্গে এক হয়নি। এক হয়নি বলেই কি হয়েছে, অর্থাৎ তারা বিচ্ছিন্নভাবে অবস্থান করেছে বলে কি হয়েছে না, সেই অবস্থানের কারণে সেই অঞ্চলের উপভাষার যে প্রাচীন রূপ সেটা কিনা একই থেকে গেছে, অর্থাৎ সংরক্ষিত হয়েছে, সেটা সব জায়গায় সমানভাবে বিস্তৃত হয়নি। এই যে অঞ্চলটা, এই অঞ্চলকেই বলা হয় পুরানিদর্শন অঞ্চল বা রেলিক এরিয়া। পুরা মানেই বুঝতে পারছো প্রত্ন বা প্রাচীন, অর্থাৎ সেই অঞ্চলের যে ভাষা সেটা সেই অঞ্চলের যারা অনেক বয়স্ক মানুষ অর্থাৎ অপেক্ষাকৃত বৃদ্ধ তারা এই ভাষার সংরক্ষণ করেন, সেই ভাষার যে প্রাচীন উচ্চারণ তাদের মাধ্যমেই কিন্তু সযত্নে রক্ষিত হয়ে থাকে। ফলে এই গেল পুরানিদর্শন অঞ্চল। এরপরে আসছি উপভাষার সমরূপমূলীয় অঞ্চল। সেটা কি? সম মানে সমান, অর্থাৎ একই রূপমূল যে সমস্ত অঞ্চলে প্রচলিত আছে সেই অঞ্চলগুলোকে একটা বৃত্ত দিয়ে বেষ্টন করা হয়, বলা হয় যে এই এই অঞ্চলে একই রূপমূল, সেই অঞ্চলটাকেই বলা হয় সমরূপমূলীয় অঞ্চল। একইভাবে সমক্রম বিন্যাস অঞ্চল কি? না, যখন এই উপভাষার নিরীক্ষা করা হয় তখন যে শুধু ভাষাই দেখা হয় তা নয়, কারণ ভাষা গড়ে ওঠে সেই অঞ্চলের সংস্কৃতি, লোকগাথা, নানান রকম কুসংস্কার, বিশ্বাস এইসবের ওপর। ফলে এই যে সমরূপমূল রেখার কথা বললাম, সেই সমরূপমূলীয় রেখা সহ কোনো একটা অঞ্চলের সংস্কৃতি, তার লোকগাথা, তার আধিভৌতিক বিশ্বাস ইত্যাদি বিভিন্ন মাত্রায় চিহ্নিত করে যে অঞ্চলটাকে দেখানো হয় সেটাই হচ্ছে সমক্রম বিন্যাস অঞ্চল। অর্থাৎ সমক্রম বিন্যাস হলো সংস্কৃতির বিভিন্ন মাত্রার নিরিখে দেখা একটা উপভাষা, যেখানে ভাষার ওপর বিভিন্ন শ্রেণীর যে প্রভাব সেটা কিনা সমানভাবে বিদ্যমান। পরেরটা কি? সন্ধি অঞ্চল। সন্ধি মানেই বোঝা যাচ্ছে যে সেখানে দুটো বা দুইয়ের বেশি যে বৈশিষ্ট্যগুলো সেগুলো এক জায়গায় হচ্ছে, অর্থাৎ উপভাষা অঞ্চল থাকলেও পাশাপাশি অবস্থিত দুই বা তার বেশি যে উপভাষা অঞ্চলের মধ্যে উপভাষাগত পরিবর্তন লক্ষ্য করা যায় সেই শ্রেণীর উপভাষা অঞ্চলকে বলা হয় সন্ধি অঞ্চল বা ট্রানজিশন এরিয়া। উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে চট্টগ্রাম এবং নোয়াখালীর সীমান্তবর্তী একটা মিরেশরাই, এই অঞ্চলকে বলা যেতে পারে সন্ধি অঞ্চল। কেন না, এই অঞ্চলটা চট্টগ্রাম এবং নোয়াখালীর সীমান্তে অবস্থিত এবং সীমান্তে অবস্থিত হওয়ার জন্য এখানে চট্টগ্রামের ভাষাও আছে, আবার নোয়াখালীর ভাষাও এখানে আমরা দেখতে পাই। ফলে উভয় অঞ্চলের ভাষার এখানে সন্ধি ঘটেছে। শুধু চট্টগ্রামের ভাষাও সেখানে নেই, শুধু নোয়াখালীর ভাষাও সেখানে নেই। ফলে চট্টগ্রাম এবং নোয়াখালীর সীমান্তে অবস্থিত হওয়ার কারণে এই মিরেশরাই অঞ্চলে যেটাকে আমরা বলছি সন্ধি অঞ্চল, সেখানে এই উভয় অঞ্চলের ভাষার একটা সন্ধি বা মিশ্রণ আমরা দেখতে পাচ্ছি। শেষ যে উপভাষার অঞ্চলটা আমরা চিহ্নিত করতে পারি সেটা হচ্ছে সংমিশ্রণ বা যেটাকে আমরা বলি ব্লেন্ডিং। এর মানে কি না, অনেক সময় দুটো উপভাষা অঞ্চলে
একটাই বস্তু নির্দেশ করা হচ্ছে, দেখানো হচ্ছে বা বোঝানো হচ্ছে, কিন্তু তার জন্য দুটো আলাদা আলাদা রূপমূল ব্যবহার করা হয়। এবার সেই দুটো রূপমূল একসঙ্গে হয়ে একটা অন্য রূপমূলের বা নতুন রূপমূলের জন্ম দেয়, তখনই তাকে আমরা বলি সংমিশ্রণ বা ব্লেন্ড। যেমন ধরা যাক একটা খুব সাধারণ শব্দ পটল। ধরা যাক এই যে পটল রূপমূল, এর অর্থবাচক যে রূপমূল সেটা একটা অঞ্চলে প্রচলিত মাটা এই নামে, আর একটা অঞ্চলে প্রচলিত আলসা এই নামে। এখন এই মাটা এবং আলসা দুটো আলাদা রূপমূল, কারোর সঙ্গে কারোর মিল নেই। এখন এই দুটো স্বাধীন রূপমূল যখন একসঙ্গে হয়ে আলসার আশা এবং মাটার টা, এই দুটো মিলিয়ে মাটা এবং আলসা থেকে আশাটা একটা নতুন রূপমূল গঠন করে, তখনই তাকে বলা হয় সংমিশ্রণ বা ব্লেন্ড। তাহলে এতক্ষণ আমরা দেখলাম উপভাষার বিবিধ অঞ্চল। এর পরের স্লাইডে ছবি দেখেই তোমরা বুঝতে পারছো যে এখানে বিভিন্ন পেশার মানুষের কিছু কিছু নিদর্শন দেওয়া আছে এবং লেখা আছে যে সামাজিক উপভাষা অর্থাৎ ভাষায় আর্থসামাজিক, পেশাগত অবস্থান এবং লিঙ্গগত প্রভাব। অর্থাৎ একদম প্রথমের ছবিতে দুটি বাচ্চা ছেলে মেয়ে যেভাবে কথা বলবে, একজন পরিণত ডাক্তার তিনি সেই ভাষায় কথা বলবেন না, একজন ইঞ্জিনিয়ার বা একজন শিক্ষকের ভাষা আলাদা হবে, আবার যিনি ঝাড়ুদার, যিনি ভিক্ষুক, যিনি অপরাধ জগতের সঙ্গে জড়িত, আবার যিনি অপরাধীকে শাস্তি দেন অর্থাৎ সেই পুলিশ, এদের প্রত্যেকের ভাষা হচ্ছে আলাদা। তাহলে আমরা প্রথমে দেখে নিই যে সামাজিক উপভাষা বলতে আমরা কি বুঝি। সোজা কথায় এই যে সমাজের তো বিভিন্ন স্তর আছে, এই যে বিভিন্ন স্তর ভেদে একই ভাষাভাষী মানুষের কথোপকথনে বা কথা বলায় যে পার্থক্য ঘটে যায়, সেটাই হচ্ছে সামাজিক উপভাষা। অর্থাৎ একজন ব্রাহ্মণ পণ্ডিত, একজন অধ্যাপক, একজন উকিল বা একজন রাজনৈতিক নেতা, একজন শ্রমজীবী বা একজন দাগী অপরাধী যে ভাষা ব্যবহার করে, সেই ভাষার পার্থক্য থাকাটাই স্বাভাবিক, কারণ তারা একই পরিবেশে সমানভাবে বড় হয়ে ওঠেনি, তাদের আর্থসামাজিক অবস্থান আলাদা ছিল, ফলে তাদের ভাষাও আলাদা। কিন্তু সেটা কি সম্পূর্ণ আলাদা ভাষা? না, সেটা হচ্ছে সামাজিক স্তর ভেদে সামাজিক উপভাষা। বলা যেতে পারে সামাজিক উপভাষার বিভিন্ন মাত্রা, সেটা হতে পারে শ্রেণীগত, সেটা হতে পারে পেশাগত, সেটা হতে পারে লিঙ্গগত। পেশাগত মানেই বোঝা যাচ্ছে তার সঙ্গে আর্থসামাজিক অবস্থানটা জড়িত। শ্রেণীগত ভাষা কাকে বলবো না, শ্রেণীভেদে যখন বিভিন্ন মানুষের ভাষায় পার্থক্য ঘটে। ধরা যাক মহিলা, নারী এবং রমণী এই তিনটে শব্দের অর্থ এক, কিন্তু সামাজিক শ্রেণীগত স্তর অনুসারে দেখা যায় এদের ব্যবহারের পার্থক্য। অর্থাৎ এই শ্রেণীর রূপমূল ব্যবহারে উপভাষা এবং চলিত ভাষাভাষীদের মধ্যে আমরা একটা পার্থক্য লক্ষ্য করতে পারি। চলিত ভাষায় মহিলা, নারী বা রমণী এর পরিবর্তে আমরা উপভাষার অঞ্চল ভিত্তিতে কোথাও বলি বেটি, কোথাও মাগি, কোথাও ছেড়ি, কোথাও মেয়ে, এমনকি কখনো কখনো মেয়ে ছেলে এই শব্দও ব্যবহৃত হয়। আর যখন ছেড়ি এর মার্জিত রূপমূল ছুরির এটাকে বলা হয়, তখন আসলে চলিত ভাষায় আমরা অনেক তুচ্ছ বা অবজ্ঞার সঙ্গে এই শব্দটিকে উচ্চারণ করি। বিভিন্ন সামাজিক স্তরের মানুষের ভাষা ব্যবহারে বিভিন্ন আদব কায়দার এই যে প্রতিফলন ঘটে, সেটা কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া। তাই শ্রেণীগত ভাষার মধ্যে আমরা প্রায়ই দেখি নানা রূপান্তর ঘটে যাচ্ছে। কেমন? উদাহরণস্বরূপ আমরা যদি বলি একজন খুব বড় লোকের ছেলে একটি খুব ভালো স্কুলে পড়ে, তার যে আদব কায়দা, আর একেবারেই বস্তিবাসী অত্যন্ত দরিদ্র, দিন আনতে দিন ফুরোয় এরকম একজন মানুষের বাচ্চা, সে যখন একটি স্কুলে যায়, তাদের দুজনের দেহভঙ্গি বা যেটাকে আমরা বলি বডি ল্যাঙ্গুয়েজ, সেটাও এক ধরনের ভাষা, সেটা কিন্তু আলাদা। ফলে বড় লোকের ছেলের পক্ষে যেমন বস্তিবাসী ছেলে বা মেয়ের সেই ভাষা আয়ত্ত করা সম্ভব নয়, আবার ঠিক উল্টো দিকে বস্তিবাসী কোনো ছেলে বা মেয়ের পক্ষে বড়লোকদের সেই ভাষা ব্যবহার প্রায় অসম্ভব। পেশাগত ভাষা কি না, পেশাগত কারণে কখনো কখনো ভাষা ব্যবহারে পার্থক্য চোখে পড়ে, এবং এটা চোখে পড়ে কেন? তার কারণ এই বৈষম্যের ক্ষেত্রে প্রত্যেকটি মানুষের নিজস্ব রুচি, নিজস্ব শিক্ষা, নিজস্ব আর্থসামাজিক অবস্থান বা অর্থনৈতিক প্রেক্ষাপট বিশেষ প্রভাব বিস্তার করে। সেই কারণে একজন অধ্যাপক বা একজন শিক্ষক শ্রেণীকক্ষে যে ভাষায় শিক্ষাদান করেন, আর একজন শ্রমিক বা মজুর যে ভাষায় তাদের দাবি দাওয়া জানান বা স্লোগান দেন, দুটোই বাংলা ভাষা, কিন্তু দুটো ভাষা প্রয়োগের পার্থক্য আমাদের চিহ্নিত করতে অসুবিধা হয় না। পুরুষ এবং নারী লিঙ্গগত এই যে বিভাজন, সেই অনুসারে কি ভাষা আলাদা হয়? হয়।
অর্থাৎ নারী এবং পুরুষের ভাষার মধ্যে পার্থক্য লক্ষ্য করে সামাজিক বিভাজন করা হয়ে থাকে। এই পার্থক্যের কারণ কি না এই উভয় লিঙ্গের জীবনাচরণ বা সামাজিক জীবন প্রণালী এক নয়। কেমন? ফলে একটা সময় ছিল যখন হিন্দু সমাজে মেয়েরা তাদের শ্বশুর, ভাসুর, স্বামী বা গুরুজনদের নাম উচ্চারণ করতে পারতেন না, অন্য শব্দের প্রয়োগে তারা বুঝিয়ে দিতেন। আমাদের মনে পড়ে যায় রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্প, যেখানে একদম অন্তিম পংক্তিতে চন্দরা বলছে, রবীন্দ্রনাথ লিখছেন, চন্দরা কহিল মরণ। এই যে মরণ শব্দ, এটা কিন্তু কখনো কোনো পুরুষ ব্যবহার করবেন না, ফলে এটা একেবারেই মেয়েদের ভাষা। এবার যখন পুরুষ অন্য পুরুষের সঙ্গে কথা বলেন খুব ঘনিষ্ঠ একটা সম্পর্কের মধ্যে, বা কোনো মেয়ে অন্য মেয়েদের সঙ্গে কথা বলে, সেই তাদের নিজস্ব কথোপকথনের মধ্যে কিন্তু অনেক সময় যৌন শব্দ ঢুকে যায়। ফলে এতক্ষণ আমরা দেখলাম আঞ্চলিক উপভাষা সামাজিক উপভাষার মধ্যে সেটা কিভাবে প্রভাব বিস্তার করছে। এরপরে আমরা দেখছি যে এই আঞ্চলিক উপভাষা, যেটা অঞ্চল ভেদে বিভক্ত উপভাষা, এই আঞ্চলিক রূপভেদ কিন্তু প্রাচীন কাল থেকেই আমরা দেখতে পাই। যেমন প্রাচীন গ্রিক ভাষার অ্যাক্টিক আয়োনিক বা আর্কাডিয়ান সাইপ্রিয়ান, আয়োলিক, ডরিক ইত্যাদি বিভিন্ন আঞ্চলিক উপভাষা ছিল। হোমারের মহাকাব্যেও এই আয়োনিক এবং এওলিক উপভাষার পরিচয় আছে। প্রাচীন ভারতীয় আর্য ভাষাতেও কিন্তু এই আঞ্চলিক পার্থক্য গড়ে উঠেছিল, কারণ আমরা জানি তখনকার তিনটে প্রধান উপভাষা ছিল উত্তর এবং উত্তর পশ্চিম ভারতে প্রচলিত উদিচ্য, মধ্য ভারতে মধ্যদেশীয় এবং পূর্ব ভারতে প্রাচ্য। সম্ভবত দাক্ষিণাত্য নামে আরও একটা উপভাষা ছিল। আমরা জানি মধ্য ভারতীয় আর্য ভাষাতে চারটে প্রধান উপভাষা কি কি না উত্তর পশ্চিমা, দক্ষিণ পশ্চিমা, মধ্যপ্রাচ্যা এবং প্রাচ্যা। পৃথিবীতে যত আধুনিক ভাষা আছে সেই ভাষাগুলোর মধ্যেও কিন্তু আঞ্চলিক রূপভেদের প্রমাণ অসংখ্য। যেমন ধরা যাক আমাদের যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বা আন্তর্জাতিক ভাষা ইংরেজি, তারও কিন্তু দুটো প্রধান রূপ, একটা হচ্ছে ব্রিটিশ, একটা হচ্ছে আমেরিকান। এই ব্রিটিশ ইংরেজিও কিন্তু আবার সর্বত্র সমান নয়, সেখানেও দেখা যায় নর্দার্ন ইংলিশ এবং সাদার্ন ইংলিশ এই দুটো আলাদা। ফলে ইংরেজি সেটা সর্বত্র এক নয়, যেমন ব্রিটিশ ইংলিশ আর আমেরিকান ইংলিশ আলাদা, এমনকি ব্রিটিশ ইংলিশ যেটা, সেটাও কিন্তু আবার নর্দার্ন ইংলিশ এবং সাদার্ন ইংলিশ এই দুটো ভাগে বিভক্ত। তাহলে এই গেল আঞ্চলিক উপভাষা। এরপরে আমরা যে বিশেষ ভাষার দিকে মনোনিবেশ করব সেটাকে বলা যায় অপভাষা, অর্থাৎ সেটা হলো অপরাধ জগতের ভাষা। সোজা কথায় সমাজের ইতর শ্রেণী বা অপরাধীদের মধ্যে গোপন সাংকেতিক ইঙ্গিতপূর্ণ যে ভাষা প্রচলিত থাকে তাকেই বলা হয় অপভাষা, বা বলা যায় অপরাধ জগতের ভাষা। কোনো কোনো ক্ষেত্রে সেটা হয়ে ওঠে সংকেত ভাষা, যেমন মদ খাওয়া সেটাকে হয়ে যায় মাল খাওয়া, বন্দুক এটা বোঝাতে বলা হয় খোকা, এই রকম। তো এখানে আমরা সময়ের স্বল্পতার কারণে খুব সংক্ষেপে দেখে নেব এই রকম কিছু ভাষা। আমরা এই যে ভাষার কথা বলছি, ভাষা তো শুধু মুখেই বলে না, ভাষা অনেক সময় ইঙ্গিতেও বোঝানো হয়। তা আমরা প্রথমে কিছু ইঙ্গিত দেখি যেখানে কোনো মুখের ভাষা নেই, শুধু কিছু ভাবভঙ্গি আছে। যেমন কোনো একজন চোর যখন তার হাতের তালু দেখায় তার সঙ্গীকে, বোঝা যায় সে বলতে চাইছে যে সে তালা ভাঙার যন্ত্র চাইছে। বা তার কোনো এক সঙ্গী বাড়ির সামনে আছে, সে দূরে দাঁড়িয়ে আছে, সেই সামনে দাঁড়িয়ে থাকা যে চোর সে যখন তার হাতের তালুটা নিয়ে মাথার সামনে থেকে পিছন দিকে ঘষে, বোঝা যায় সে তার সঙ্গীকে, যে বাইরে বা দূরে দাঁড়িয়ে আছে, তাকে বলছে যে তুমি বাড়ির ভেতরে ঢোকো। অর্থাৎ এই যে হাতের তালু মাথার সামনে থেকে পিছনে ঘষে নিয়ে যাওয়া, এটা কিসের ইঙ্গিত না বাড়ির ভিতরে ঢোকার আহ্বান। ধরা যাক পকেটমার, সে যখন ঘন ঘন হাই তোলে তখন সে তার সঙ্গীদের বলতে থাকে যে কোনো একটা পরিবহনে ধরা যাক আছে, সেটা হতে পারে বাস, হতে পারে ট্রেন, বা হতে পারে মেট্রো, হতে পারে ট্রাম। সে তখন তার সঙ্গীতের এই ইঙ্গিত করতে চায় যে পরিবহন থেকে নেমে যাও। বা সে যখন ঘন ঘন তুড়ি মারে তখন সে তার সঙ্গীদের এই ইঙ্গিত দেয় যে যে ব্যক্তির পকেট মার হবে, অর্থাৎ যে ব্যক্তির পকেট কাটা যাবে, সে ব্যক্তিটি হচ্ছে বোকা, অর্থাৎ এর পকেট মারা যেতে পারে। আর যখন চোরাই মালের কারবারি সে নুরমাল নাড়ায়, বোঝা যায় তার সঙ্গীদের সে বলতে চাইছে যে সে কাউকে সন্দেহজনক মনে করছে, অর্থাৎ চোরাই মাল বিক্রি করলে সে বিপদে পড়তে পারে। ফলে এই হলো সামান্য কিছু ইঙ্গিত। এবার আমরা দেখব মুখের ভাষা। যেমন আতপ বোঝানো হয় বিধবা এই অর্থে। কাঁকন আমরা জানি সাধারণত চুরি, কিন্তু অপরাধ জগতে এর অর্থ হলো হাত করা বা হ্যান্ডকাফ।
কুলীন আমরা জানি প্রাচীন যুগে ছিল ব্রাহ্মণ কুলীন, যারা খুব উঁচু দরের ব্রাহ্মণ এই অর্থে সমাজে পরিগণিত হতেন এবং অতিরিক্ত সম্মান পেতেন। কিন্তু অপরাধ জগতের অর্থ হলো উঁচু দরের বেশ্যা। রাখি বনবন এর অর্থ ফাঁসির দড়ি। কিচাইন বলতে কি বোঝায় না, চেঁচামেচি করা। বাড়ুয়া এই অপরাধ জগতে পরিচিত পুলিশের চর এই অর্থে। এর পরের দুটো খুব মজার, বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ বা ক্যালকাটা পুলিশ। বেঙ্গল পুলিশ সেটাকে বলা হয় বিড়ি, আর কলকাতা পুলিশ একে বলা হয় সিগারেট। কেন না, বিড়ির রং কি খাকি, আর বেঙ্গল পুলিশের যে ইউনিফর্ম বা পোশাক সেটাও হচ্ছে খাকি বা ধূসর। তাই বেঙ্গল পুলিশকে এখানে উপমিত করা হয় বিড়ির সঙ্গে। আর কলকাতা পুলিশ সেটা হচ্ছে সিগারেট, সিগারেটের ফিল্টার অংশটা বাদে বাকিটা হচ্ছে সাদা। কলকাতা পুলিশের ইউনিফর্ম সাদা, তাই কলকাতা পুলিশ এখানে অপরাধ জগতের ক্ষেত্রে সিগারেট এই অর্থে ব্যবহৃত হয়। বিলা অর্থাৎ কুৎসিত। অপরাধ জগতে লক্কা বোঝানো হয় বাবু ছেলেকে। আর যে পকেট মার, অন্যের পকেট মারবে, তাকে তো বুঝতে হবে যে যার পকেট মারবে তার সেই টাকা কড়িটা কোথায় আছে। পকেটে আছে না ব্যাগে আছে না কোথায় আছে, এবং পকেট হলেও জামার পকেট না প্যান্টের পকেট, জামার হলেও সেটা বুক পকেট না অন্য পকেট। এবার সে যখন তার সঙ্গীদের বা তার সঙ্গে যারা আছে তাদের যখন সে নির্দেশ করবে, সে তখন বলবে বুক খাল। বুক খাল মানে হলো জামার বুক পকেটে সেই টাকা পয়সা আছে। এতক্ষণ আমরা দেখলাম যে কোনো একটি শব্দের একটি অর্থ। এরপরে আমরা কয়েকটা দেখে নিই যে একটাই শব্দ সেটা কিভাবে বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়। যেমন মেয়ে এই শব্দটা বোঝাতে কখনো বলা হয় গোড়া, কখনো চামর, কখনো ঝিল্লি, কখনো ফান্তুস, কখনো বাঁটুল, কখনো মাল, এইরকম। তারপরেরটা দেখো বোমা। কখনো তাকে অপরাধ জগতে বলা হয় আলু, কদমা, আন্ডা, আম, কৌটো, নাড়ু, পেটো, লাড্ডু, লেবু। খেয়াল করে দেখো কৌটো বাদ দিলে প্রত্যেকটারই আকৃতি মোটামুটি গোলাকার, ফলে বোমার যে গোলাকার এই আকারটার সাদৃশ্যে এতগুলো নাম সেখানে প্রচলিত। আগে আমরা দেখেছি পুলিশ বোঝানো হয় বাড়ুয়া এই অর্থে। এর অন্য নামও আছে, যেমন খোচর, টিকটিকি, লালজি, লাঠি বা হুসহুস। আর মদ আমরা আগে দেখলাম মাল, এখানে আরো আছে, যেমন মধু বা পেট্রোল বা দাওয়াই। এই অর্থগুলো সবই হচ্ছে মদ বোঝাতে ব্যবহার করা হয়। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বাংলা উপভাষা। আমরা সাধারণভাবে জানি যে বাংলা উপভাষা অঞ্চলভেদে 5 প্রকার: রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, কামরূপী এবং ঝাড়খণ্ডী। তবে মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার উপভাষাগুলোকে দুটো প্রধান ভাগে ভাগ করেছেন, প্রাচ্য এবং পাশ্চাত্য। তোমরা এখানে স্লাইডে দেখতে পাচ্ছ যে বাংলা ভাষার একটা উপভাষা চিত্র প্রদর্শিত হয়েছে। দেখবে যে এই বর্গীকরণ রাষ্ট্রিক নয়, বলা যেতে পারে ভৌগোলিক। অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এই যে রাজনৈতিক বিভাজন, তার পরিবর্তে মোহাম্মদ শহীদুল্লাহ ভৌগোলিক বা আঞ্চলিক সীমানাকেই এখানে মানদণ্ড ধরেছেন। ফলে তিনি প্রাচ্য উপভাষাগুলোকে কিছুটা নতুনভাবে সাজাতে চেয়েছেন, সেই রেখাচিত্রই এখানে প্রদর্শিত হচ্ছে। তোমরা দেখো প্রত্ন বাংলাকে এখানে পাশ্চাত্য বা গৌড়ী আর প্রাচ্য বা বঙ্গীয় এই দুভাগে ভাগ করা হয়েছে। এরপর পাশ্চাত্য বা গৌড়ীর 5টা ভাগ, একটা হচ্ছে রাঢ়ী, ঝাড়খণ্ডী, বরেন্দ্রী, কামরূপী, মধ্যপূর্বী। রাঢ়ীরও আবার দুটো ভাগ, একটা হচ্ছে কেন্দ্রীয় রাঢ়ী আর একটা হচ্ছে প্রত্যন্ত পশ্চিম রাঢ়ী। প্রত্যেকটি তলায় যে শব্দগুলো তোমরা দেখছো সেটা আসলে কোন কোন অঞ্চলে প্রচলিত হতে পারে, সেটা বাংলাদেশের, হতে পারে সেটা পশ্চিমবঙ্গের। যেমন কেন্দ্রীয় রাঢ়ীর যতগুলি আছে প্রত্যেকটি হচ্ছে পশ্চিমবঙ্গের, কিন্তু দেখো মধ্যপূর্বীতে যেটা আছে যশোর, খুলনা, ফরিদপুর, এই সবগুলোই হচ্ছে বাংলাদেশের। একইভাবে প্রাচ্য বা বঙ্গীয় যে ভাগটা, সেখান থেকে তিনি বিভক্ত করেছেন পূর্বদেশী, দক্ষিণ পূর্বী এবং পশ্চিম ও দক্ষিণ পশ্চিম। এরও তলায় তলায় কোন কোন অঞ্চলে সেই উপভাষাগুলো প্রচলিত, মূলত এটা বাংলাদেশের সেই অঞ্চলের নামগুলো লেখা আছে। মোহাম্মদ শহীদুল্লাহর এই যে বাংলা ভাষার উপভাষা চিত্র, এটাকে যদি আমরা একটু সরল করে নিই তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে 5টি উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত। রাঢ়ী কোথায়? মূলত মধ্য পশ্চিমবঙ্গ। এরও আবার দুটো আলাদা ভাগ, একটা হচ্ছে পূর্ব রাঢ়ী আর একটা হচ্ছে পশ্চিম রাঢ়ী। ঝাড়খণ্ডী, বরেন্দ্রী সেটা কোথায়? মূলত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোথায় কোথায় প্রচলিত। কামরূপী যেমন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কুচবিহার, দিনাজপুর, বাংলাদেশের হচ্ছে রংপুর, শ্রীহট্ট, আসামের কাছাড় এবং সেই সঙ্গে ত্রিপুরা।
আর বঙ্গালী মূলত বাংলাদেশের অর্থাৎ ঢাকা, ফরিদপুর, যশোর, বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম, খুলনা এইসব অঞ্চলে প্রচলিত। এখন এই যে 5টা উপভাষা আমরা জানি, এর মধ্যে রাঢ়ী হলো সর্বমান্য বা স্ট্যান্ডার্ড যে উপভাষা। এখন আমরা তাই দেখে নিই যে রাঢ়ীতে একটি অনুচ্ছেদ সেটা বিভিন্ন উপভাষায় কিরকম দাঁড়াচ্ছে। ধরা যাক রাঢ়ীতে যদি কেউ বলে যে একজন লোকের 2টি ছেলে ছিল, তাদের মধ্যে ছোটটি বাপকে বললে, বাবা আপনার বিষয়ের মধ্যে যে ভাগ আমি পাবো তা আমাকে দিন। তাতে তাদের বাবা তার বিষয় আশয় তাদের মধ্যে ভাগ করে দিলেন। এই অংশটা ঝাড়খণ্ডীতে বা ঝাড়খণ্ডী উপভাষায় কি দাঁড়াবে? এক লোকের 2টা বেটা ছিল, তাদের মাঝে ছোট বেটা তার বাপকে বললেক, বাপ হে আমাদের দৌলতের যা হিস্সা আমি পাবো তা আমাক দাও। এতে তার বাপ আপন দৌলত বাখড়া করে তার হিস্সা তাকে দিলেক। বরেন্দ্রী উপভাষায় এটা কিরকম দাঁড়াবে? এক কোন মানুষের 2টা বেটা আছলো, তার ঘোর বিচে ছোটকা আপনার বাবা कहले বাপধন কড়ির যে হিস্সা হামি পামু সে হামাক দে। তাই তার ঘোরকে মালমাত্তা সব বেটা দিলে। কামরূপী উপভাষায় যে মানুষ কথা বলেন তিনি কি বলবেন এই অংশটায়? একজনা মানসির 2 কোনা বেটা আছিল, তার মধ্যে ছোট জন উয়ার বাপক কইল বা সম্পত্তির যে হিস্সা মুই পাইম তাক মোক দেন। তাতে তায় তার মালমাত্তা দোনো বেটাক বাটিয়া চিরিয়া দিল। আর বঙ্গালী উপভাষায় এটা কি দাঁড়াবে? একজনের 2টি সাওয়াল আসিল, তাগো মধ্যে ছোটডি তার বাবারে কইল, বাবা আমার বাগে যে বিদ্যিবেসাদ পড়ে তা আমারে দাও। তাতে তিনি তান বিষয় সম্পত্তি তাগো মধ্যে বাইটটা দিলেন। খেয়াল করে দেখো এই রাঢ়ীকে কেন্দ্রীভূত করে এই যে ঝাড়খণ্ডী, বরেন্দ্রী, কামরূপী, বঙ্গালী এই যে 4টি উপভাষা কিভাবে তার ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক এবং অন্বয়তাত্ত্বিক পরিবর্তন ঘটছে। অর্থাৎ যেটা রাঢ়ীতে 2টি ছেলে সেটা ঝাড়খণ্ডীতে 2টা বেটা, বরেন্দ্রীতে 2টা বেটা, কামরূপীতে 2 কোনা বেটা আর বঙ্গালীতে 2টি সাওয়াল। বা এই যে বিষয় আশয় ভাগ করে দেওয়া সেটা ঝাড়খণ্ডীতে হচ্ছে দৌলত বাকড়া করা, বরেন্দ্রীতে মালমাত্তা বেটা দেওয়া, কামরূপীতে বাটিয়া চিরিয়া দেওয়া আর বঙ্গালীতে হচ্ছে বাইটটা দিলেন। ফলে এইভাবে এই 5টি উপভাষা প্রত্যেকটাই বাংলা ভাষা, কিন্তু প্রত্যেকের মধ্যে কিছু কিছু ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলাদা হয়ে গেছে, সেটা ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক এবং অন্বয়তাত্ত্বিক। তাহলে আজকের ক্লাসের যদি একটা সারসংক্ষেপ করি তাহলে কি দাঁড়ায়? আমরা কোন কোন পাথরে পা দিয়ে দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি নদীর মধ্যে। প্রথম হচ্ছে আমরা শিখেছি ভাষা কাকে বলে, তারপরে আমরা দেখেছি উপভাষা বলতে আমরা কি বুঝি, তারপরে ভাষা উপভাষার পারস্পরিক সম্পর্ক এবং সামাজিক উপভাষা, সেই সঙ্গে আঞ্চলিক উপভাষা, অপরাধ জগতের ভাষা কি রকম, আর শেষে আমরা শিখলাম বিভিন্ন অঞ্চলে বাংলা উপভাষার রূপগুলি কি কি। কি ধরনের প্রশ্ন আসতে পারে যে ভাষা কাকে বলে বা ভাষা সম্প্রদায় বলতে কি বোঝো, উপভাষা কি, উপভাষার বিবিধ অঞ্চলের পরিচয় আমরা 6টি অঞ্চল বিস্তারে আলোচনা করেছি। ভাষা উপভাষার সম্পর্ক নিয়ে প্রশ্ন আসতে পারে, সেখানে বলতে হবে এই সম্পর্কটা কখনোই একমাত্রিক নয়, বলা যেতে পারে আপেক্ষিক। বাংলায় মোট কটি উপভাষা আছে? 5টি। বাংলায় মান্য উপভাষা কোনটি? রাঢ়ী। বরেন্দ্রী এবং কামরূপী উপভাষা কোথায় প্রচলিত? এই প্রশ্নের উত্তর তোমরা এর আগে যখন স্লাইডে দেখেছো যে বঙ্গালী এবং কামরূপীর যে স্থানিক বিস্তৃতি সেখানে আলোচনা করা হয়েছে। আজকের এই ক্লাস সংক্রান্ত যে সমস্ত বই তোমরা দেখতে পারো তার মধ্যে প্রথম হলো ডক্টর রামেশ্বর সর সাধারণ ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা, পরেশচন্দ্র মজুমদারের বাংলা ভাষা পরিক্রমা এবং ভক্তিপ্রসাদ মল্লিকের অপরাধ জগতের ভাষা। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।